হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? স্বর্ণস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি কাছে ধরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। ঘোদনের দাদু দিদা যখন বাসায় না থাকে তখন প্রায় আমার ঘোদনের ডিউটি পালন করতে হয়, কারণ ঘোদনের ইমিডিয়েট একটা বড় ভাই আছে, ও হচ্ছে আরপ্রিত। তো আরপ্রিত এখন তো স্কুলে যায়, ওর মার দেখা যায় কি যে দুইটা নিয়ে একটু মেনটেন করতে কষ্ট হয়ে যায়। তো যার জন্য ওকে আমার বাসায় সকালবেলা রেখে তারপরে ও বড়টাকে নিয়ে আর কি স্কুলে যায়। আর যখন স্কুল থেকে আবার মানে ফিরে আসে তখন যাওয়ার পথে ঘোদনকে আর কি নিয়ে যায়। আমার বাসায় যেহেতু পার্মানেন্ট একজন খালা আছে, তো ঘোদনের ডিউটি করতে আমার একদমই কষ্ট হয় না, বরং ও যত সময় থাকে তত সময়ই আমার খুব রিফ্রেশ লাগে বা ব্যস্ততার মধ্যে সময়টা কেটে যায়। তো যাই হোক, ঘোদনকে এক ফাঁকে কিন্তু ঘুম পড়িয়ে তারপরে খালা সব কিছু রেডি করে রেখেছিল, আমি জাস্ট দুমদাম করে রান্নাটা করে নিয়েছি। আমার হাজব্যান্ড আসলেই আমরা খাওয়া দাওয়া করে তারপরে একটু বাইরে বের হব। আর এখানে দেখো 2 রকমের সালাদ করেছি। তো আমার হাজব্যান্ড কিন্তু সবসময় শশার সালাদটা পছন্দ করে, কিন্তু আমার কিন্তু টমেটো আর হচ্ছে পেঁয়াজের সালাদটা আমার কাছে বেশি ভালো লাগে। তো অল্প কিছুই রান্না করেছি দেখো। তো হাজব্যান্ড আসলেই খাওয়া দাওয়া শেষ করে ওর চেম্বারে চলে যাবে আর আমরা একটু শপিংয়ে বের হব। তবে আজকের ভিডিওটা শপিং ভিডিও হলেও ভিডিওর টপিক্সটা কিন্তু একদমই অন্যরকম। এতক্ষণে হয়তো ভিডিওর টাইটেল দেখে তোমরা অলরেডি কিছুটা আন্দাজ করেও নিয়েছো। আজকের ভিডিওটা যদিও বা অনেকের কাছে শুধুমাত্র একটা ভিডিও মনে হতে পারে, তবে আজকের ভিডিওটা আমার কাছে অনেক আবেগের একটা ভিডিও বা অনেক অনুভূতির একটা ব্যাপারের সাথে জড়িত আছে। কারণ ভিডিওটা শুধু একটা ভিডিও নয়, এটা একটা গল্প, আমার ছোট বোন পূজার জীবনের গল্প। তো আসলে আমরা এক মায়ের পেটের 2 বোন হলেও আমাদের 2 বোনের জীবন কেটেছে কিন্তু 2ভাবে। আমাদের 2 বোনের উদ্দেশ্য বা চাওয়া পাওয়া সব কিছুই কিন্তু আলাদা ছিল, কারণ আমার বোন আমার মতো স্বাভাবিক ছিল না, ও ছিল একজন স্পেশাল চাইল্ড। তো যেটা হয়েছে যে রিসেন্টলি ওর জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমরা তো কোনোদিন কল্পনা তো দূরে থাক, মানে আমরা ভুল করেও যেটা ভাবিনি সেটাই ওর জীবনে হয়েছে। একটা সময় ছিল যে আমার বোনের ভবিষ্যৎ চিন্তায় আমার বাবা মা, আমি, ইভেন আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজন যারা যেখানে আছে তারা দিনরাত আর কি পার করেছি যে ওর ভবিষ্যতে কি হবে বা ওর আগামী দিনগুলো কিভাবে কাটবে। আর অনেকেরই হয়তো ধারণা থাকবে যে একটা স্পেশাল চাইল্ড সে কেমন কি হতে পারে বা তার ফ্যামিলি কতটা প্রবলেমের মধ্যে দিয়ে যেতে পারে। তো আপাতত ওই আলোচনায় আমরা না যাই। অনেকেই হয়তো আমার বোনকে জানো বা চেনো বা দেখেছো, তো তারা অনেকটাই ধারণা আছে যে তার কি সমস্যা বা কি। তো এটার আমি এখানে আসলে বলতে চাই না। তো যেটা বলতে চাই যে আমার সেই বোন আজকে 28 বছর প্রায় পার করেছে। তো এই 28 বছরে আমরা যা কখনো মানে চিন্তাও করিনি, আমাদের কল্পনাতেও আনিনি, ঈশ্বরের আশীর্বাদে সেটা আজকে আমাদের কাছে একটা মিষ্টি স্মৃতি। এবছরের সেপ্টেম্বরের 26 তারিখে সম্ভবত দুর্গাপূজার 2 দিন আগে আমার ছোট বোন পূজার বিয়ে হয়েছে। তো ছোটোবেলায় আসলে অনেক গল্পে শুনেছি, পড়েছি যে রাজকুমার তার পঙ্খিরাজ ঘোড়ায় চেপে রাজকুমারীকে নিতে আসে। কোনোদিন নিজ চোখে আসলে দেখা হয়নি, আর বাস্তবে এটা হয় কিনা জানিও না। তবে যেদিন আমার বোনের বিয়ে হচ্ছিল আমার কাছে এরকমটাই মনে হচ্ছিল যে তার স্বপ্নের রাজকুমার পঙ্খিরাজ ঘোড়ায় চেপে তাকে বিয়ে করতে এসেছে। যদিও সে বাস্তবেই এসেছিল, তারপরেও আমার কাছে সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। তো কিভাবে কি ওর বিয়েটা ঠিক হয়েছিল বা ছেলেকে কোথায় বাড়ি ঘর সব কিছু আজকে এই ভিডিওতে আমি ডিটেলসে বলবো। আর পরবর্তী ভিডিওতে আমি আমার বোনের বিয়ের সম্পূর্ণ যে বিয়ের আনুষ্ঠানিকতা বা আমরা কী দিয়ে কী করেছি, রিচুয়ালসগুলো সব কিছু আমি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো
আজকে কি মূলত হচ্ছে যে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত তোমরা দেখছো, এই ভিডিওটা আসলে পূজার আগে, দুর্গাপূজার আগে আমরা যখন শপিংয়ে গিয়েছিলাম। তো যেহেতু পূজার বিয়ে একসাথে দুইটাই ছিল, তো আমরা আমাদের দুর্গাপূজার কেনাকাটা শেষ করে তারপরে হচ্ছে পূজার বিয়ের কেনাকাটা শুরু করেছি। ড্রেস, জুতা এগুলো তো আজকে কিছু কিছু দেখলা, ওগুলো তো কিনেছি। আর এর আগে কিন্তু আমি আরেকটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু আমার পূজার সমস্ত কেনাকাটার ডিটেলস মোটামুটি দেওয়া আছে। আর এখন দেখো এখানে হচ্ছে পূজার বিয়ের জন্য যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো লাগে, যেমন ডালা, কুলা, তারপরে এইসব যে জিনিস টাইপের থাকে না, ওগুলোই এখানে কিনতে এসেছি। আর এটা হচ্ছে এলিফ্যান্ট রোডে যে বাটার যে সিগন্যাল, সেখানে এসেছি, ওখান থেকেই সবগুলো কেনাকাটা করেছি। তো আজকে কেনাকাটা, দাম, প্রাইস এসবে বরং না যাই, তো তার চেয়ে বরং তোমাদের অন্য যে পূজার বিয়েটা কিভাবে ঠিক হলো সেটাতে তোমাদের বেশি আগ্রহ। সেগুলো হচ্ছে আমি ফেসবুকে যখন পূজার ভিডিওগুলো আমি অল্প অল্প করে শেয়ার করেছি, তখন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে, ইনবক্সে আমাকে অনেকেই প্রশ্ন জিজ্ঞেস করেছে যে পূজার বিয়ে কিভাবে ঠিক হলো, ছেলে কী করে, কোথায় বাড়ি, সব কিছু ডিটেলসে তারা জানতে চেয়েছে। তো ভাবলাম যে সবাইকে জনে জনে উত্তর না দিয়ে বরং একটা ভিডিওর মাধ্যমে যদি সব কিছু আমি শেয়ার করি, তাহলে সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া আমাদের মতো কিন্তু অনেক ফ্যামিলি আছে যাদের ফ্যামিলিতে কিন্তু এই ধরনের স্পেশাল চাইল্ড আর কি থাকে। তো তাদের বাবা মা বা তাদের আত্মীয় স্বজন বা তাদের পরিবার যদি আজকের ভিডিওটা দেখে, হয়তো এখান থেকে তারাও একটু আশার আলো পাবে। তো আসলে ওই চিন্তা করেই ভিডিওটা আসলে শেয়ার করা। তো যাই হোক, আমার বোনের বয়স তো প্রায় 28 বছর হয়ে গেছে। তো আমরা কোনোদিন আসলে চিন্তাও করিনি যে ওকে বিয়ে দেব বা ওর বিয়ে হবে। তবে আমার মা বাবার সবসময় কেন জানি একটা ইচ্ছা ছিল, যেহেতু মেয়ে মানুষ, আমার বাবা মার একটা ইচ্ছা ছিল যে ওকে সৎ পাত্রে পাত্রস্থ করা। এটা নাকি একটা বাবা মার দায়িত্ব বা একটা দায় থেকে যায়। যদি মেয়ের বিয়ে না হয় তাহলে দেখা যায় কি তারা স্বর্গবাসীও মানে হতে পারবে না কোনোদিন। এইসব আরও অনেক ধরনের হয়তো সংস্কার বা কুসংস্কার যাই হোক না কেন। তো তারা তো সবসময় মনে মনে খুঁজতো, চেষ্টা করতো যে আমার মেয়েটাকে যদি বিয়ে দেওয়া যায়। তবে আমাদের কাছে মনে হতো যে এটা খুবই একটা অসম্ভব ব্যাপার, এরকম হতেই পারে না। কেউ জেনে শুনে কেন আমার বোনকে আপন করে নিবে বা বউ করে নিবে, এটা তো মানে আমাদের কাছে একেবারে আসলে কল্পনারও বাইরে ছিল। তো যাই হোক, আমার মা হচ্ছে খুব ধর্মভীরু টাইপের আর কি একটা মহিলা। সে খুব মন্দিরে যাওয়া আসা করতে পছন্দ করে। সকালবেলা হচ্ছে স্নান টান করে গীতা পড়ে, তারপরে হচ্ছে মন্দিরে যায়, প্রার্থনা করে। যাই হোক, মানে খুব ঠাকুর ভক্ত টাইপের আর কি। তো এরকম মন্দিরে যেতে যেতে এক লোকের সাথে আর কি তার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে যখন সে তার মনের ইচ্ছা ব্যক্ত করে যে আমি আমার মেয়েকে বিয়ে দিব বা এরকম, সেই তো সে আর কি আমার মানে আমাদের ফ্যামিলিকে আর কি ভালো করে চিনে, মানে আমাকে, আমার হাজব্যান্ডকে, বিশেষ করে আমার হাজব্যান্ডের মাধ্যমেই আর কি বেশি ভালো করে চিনে বা জানে, বা আমার বোনকেও আর কি জানে যে ও এরকম। তো আর কি পরে বলছে যে হ্যাঁ, এরকম একটা ভালো ছেলে আছে, সবার কাছে তো আর দেওয়া যাবে না, যে ভালো ভালো একটা মন মানসিকতার ছেলে এরকম হলেই আর মানে তার কাছে আসলে দেওয়া যাবে। তো আমার কাছে এরকম একটা ছেলে আছে। তো উনি আসলে ওই ছেলের আসলে নাম্বার দেয় বা ওর সাথে যোগাযোগ করিয়ে দেয়। তো ছেলেটা আর কি আমার বোনকে দেখতে চায়, বলে যে আমি ওকে সামনাসামনি একটু দেখতে চাই। তো ও আসলে অত ভালো জানতো না, শুধু একটা ছবি পাঠিয়েছিল, ছবি দেখেই ওর আর কি ভালো লেগেছে। তো তখন ও যখন আর কি জিজ্ঞেস করছিল যে আমার মেয়ে পছন্দ হয়েছে, তো আমার বাবা মা তখন তার সাথে কন্ট্যাক্ট করে পরে বলছিল যে ঠিক আছে, তুমি তাকে সামনাসামনি একটু দেখে যাও। তারপরে আসলে সামনাসামনি যখন দেখার পরে এখানে আসলে পছন্দ অপছন্দর থেকে বড় কথা হচ্ছে হয়তো সে আর কি আমার বোনের মায়ায় পড়ে গেছিলো, বা আমাদের ফ্যামিলি বা সব কিছু মিলায়। তো যার জন্য যাই হোক, মানে এক পর্যায়ে সে আর কি রাজি হয়। তো বাপি মা আর কি বলেছিল যে তুমি রাজি হলে তো হবে না, তোমার ফ্যামিলিকে নিয়ে আসো, যদি তোমার ফ্যামিলি রাজি হয় তাহলে আর কি আমরা কথাবার্তা এগোবো, না হলে না। তো প্রথমে তার ফ্যামিলি শুনে বেশি একটা রাজি হচ্ছিল না, স্বাভাবিকভাবেই না হওয়ারই কথা। কিন্তু ছেলেটা কেন জানি আমার বোনকে খুব পছন্দ করে কিনা আমি জানি না, মানে ওর মায়ায় পড়ে আসলে ওকে আর ছাড়তে চাইছিল না। তো ও যে কোনোভাবে যাই হোক ওর ফ্যামিলিকে রাজি করিয়ে তারপরে আমাদের বাসায় নিয়ে আসে। তারপরে দেখা দেখি হয়, কথাবার্তা যা হওয়ার তা হয়।
আমরা প্রথমে ভেবেছিলাম যে ছেলে হয়তো অনেক কিছু ডিমান্ড করবে, যে আমাকে এই করে দিতে হবে, সেই করে দিতে হবে, অমুক তমুক অনেক কিছু। তো ও আমাদের কাছে কিন্তু কোনো রকমেরই কোনো ডিমান্ড করেনি। ও আসলে শুধু পূজার পাশে দাঁড়াতে চাচ্ছিল, বা একটা দুশ্চিন্তাগ্রস্ত কন্যাদায়গ্রস্ত পিতামাতার পাশে দাঁড়াতে চাচ্ছিল। আসলে ছেলেটাও একটু ধার্মিক টাইপের, ও একটু ধর্মে বিশ্বাসী, হয়তো ভাবছিল যে আমি হয়তো পুণ্যের কোনো কাজ করছি, এই টাইপের কোনো কিছু আসলে। তো যাই হোক, এরকমভাবে কথাবার্তা এগোতে এগোতে পরে হচ্ছে বিয়ের কথাবার্তা হলো, এবং অবশেষে বিয়েও হলো। আর ছেলেদের বাড়ি হচ্ছে পাইকগাছা এলাকায়। তো প্রথমে আমাদের মনে একটু কনফিউশন ছিল, কিন্তু ওদের বাড়িতে যাওয়ার পরে তারপরে সবার সাথে কথা বলে আমাদের মনে হয়েছে যে না, নেহাতি ওরা আসলে অনেক ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ, তাই হয়তো এরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। মানে মোটামুটি সবাই মনে হচ্ছিল ভালো, আশেপাশে শুধু ওরা না, আশেপাশে যেখানে আমরা যাচ্ছিলাম মোটামুটি ভ্যানালা থেকে শুরু করে চার দোকানালা, মানে সবাই খুব ওরা ফ্রেন্ডলি বিহেভিয়ার করছিল, এবং মানে সবাইকে আমাদের কাছে কেমন জানি খুব আপন আপন লাগছিল। তো যাই হোক, অনেক কিছু দেখে চিন্তা ভাবনা করে তারপরেই হচ্ছে আমার বোনের বিয়েটা ঠিক হয়, এবং আমার বাবা মা যা চেয়েছিল তার থেকেও আর কি অনেক বেশি কিছু পেয়েছে। আমরা কোনোদিন ভাবতেই পারিনি যে একটা অনার্স মাস্টার্স করা ছেলে, শিক্ষিত, বা তার ফ্যামিলি একটা শিক্ষিত ফ্যামিলির ছেলে আমার বোন কীরকম বিয়ে করতে চাইবে, এটা তো আসলে আমাদের কল্পনারও বাইরে। তো আজকে সেটাই সত্যি হলো। আসলে ছোটবেলা থেকে একটা কথা শুনেছি যে জন্ম মৃত্যু বিয়ে, এটা নাকি তিন বিধাতা নিয়ে, মানে জন্ম মৃত্যু বিয়েটা নাকি পুরোপুরি ঈশ্বরের একটা হাত থাকে, ঈশ্বরের আশীর্বাদ থাকে। তো আমার নিজের বিয়ের ক্ষেত্রেও আমার এটাই মনে হয় যে একেবারে ঈশ্বর চেয়েছে, তাই আমাদের দুজনার দেখা হয়েছে বা আমরা দুজন এক হয়েছি। আবার আমার বোনের ক্ষেত্রেও আমার এটাই মনে হয়েছে যে একদম ঈশ্বর মানে পরিকল্পনাকারী ছিল যে ওদের দুইজনার হাত এক করবে। তো আলটিমেটলি সেটাই হয়েছে। তো আজ প্রায় 1 মাস হতে চললো পূজার বিয়ে হয়েছে। আর এই দিনে আমরা ভালোভাবেই আর কি দেখেছি যে ছেলেটা ওর জন্য কতটা পারফেক্ট, কতটা ওকে ফিল করে, কতটা ওকে বোঝে এবং ভালোবাসে। তো আস্তে আস্তে ওদের সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। ওদের সব ভিডিওগুলো আমি করে রেখেছিলাম, কিন্তু পূজা তারপরে হচ্ছে বিয়ে সব কিছু মিলাই আসলে এত ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিওগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তবে চেষ্টা করব আস্তে আস্তে সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার। আর এই ভিডিওটা কিন্তু আমি পূজার আগে, মানে বিয়েতে যাওয়ার আগে আর কি করেছিলাম। তো সেই ভিডিওতে দেখো যে শাড়িগুলো আমি নতুন কিনেছিলাম, সেগুলোরই ব্লাউজ আমি বানিয়ে নিয়ে এসেছিলাম। আর এই যে বাড়িতে যাওয়ার আগে আমি সেই শাড়ির ব্লাউজগুলো সব সেট করে নিচ্ছি আর দেখে নিচ্ছিলাম যে সব ব্লাউজগুলো ঠিকঠাক আছে কিনা। এই ফাঁকে কিন্তু তোমাদের আমি ব্লাউজের ডিজাইনগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি। তো যারা হয়তো মনে করছো যে ভিডিওটা শুধু গল্প বা কোনো কাজেরই না, তারা কিন্তু একটু মন দিয়ে কিন্তু দেখলে কিন্তু অনেকগুলো ব্লাউজের ডিজাইন কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। তো যাই হোক, সবগুলো ডিজাইন আমি আমার মতো করে মানে দেখিয়ে দিয়েছিলাম। তো টেইলার্স আর কি মোটামুটি আমার সব ঠিকঠাকই করে দিয়েছে। আর যখন ব্লাউজ আমি বানাতে যাই তখন ওই যে টেইলার্সের দোকানে দেখলাম এরকম আর কি লেসের যে কড়িগুলা, তো এই কড়িগুলা দেখে আমার এত ভালো লাগছে। পরে হচ্ছে আমি আমার এই মণিপুরি শাড়ির যে ব্লাউজটা, এখানে হচ্ছে ওই কড়িগুলো দিয়ে একটু ডিজাইন করেছি। তো কেমন হলো কিন্তু অবশ্যই বলবে। আর যদিও এই শাড়িটা হয়তো পুজোতে পরার ইচ্ছা নাই, অন্য কোনো সময়ে হয়তো পরবো। তো যখন পরবো তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো এই যে আমার খালা হচ্ছে আনারস মেখে দিয়ে গেছে, তো এটা খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। বাই বাই।